এদিক ওদিক দেখে ইন্দ্র অনেকটা নিচে একটা লাল শালু মোড়া কিছু পেল। সেটা ইন্দ্র হাতে তুলে নিল। কাপড় সরিয়ে ইন্দ্র দেখল একটা চকচকে রূপোর খাপ, তার ওপর সূর্য খোদাই করা, আর লেখা আছে দ্রাক্ষাণী। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণীর অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 29। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। কাছারি বাড়িতে গিয়ে ইন্দ্র দেখল নায়েব মশাই ভীষণ চিন্তিত হয়ে বসে আছেন। জমিদার বাবু নেই, তিনি কোথায় গেছেন সকালবেলায়। এদিকে সব কিছু দেখতে হচ্ছে নায়েব মশাইকে। আজকে খাজনা দেওয়ার দিন। জমিদারের অনুপস্থিতির ফলে প্রজাদের আগ্রহ থাকে না সময় মতো খাজনা জমা করার। এদিকে সঠিক সময়ে নগদ টাকা জমা না পড়লে দিনের শেষে তো সেই নায়েব মশাইকেই জবাব দিতে হবে। তিনি তাই ভীষণ চিন্তিত। আজকাল জমিদার বাবুর মতিগতি বোঝা ভার। ছোট কর্তাকে উনি সেভাবে জমিদারির কাজে বহাল করেন না। তিনি নিজেও নতুন বউ আসার পর থেকে তাকে নিয়ে ব্যস্ত থাকেন, আর না হলে ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকেন। এই সময় কাছারি বাড়িতে ছোট কর্তা আসতে যেন হাতে চাঁদ পেলেন নায়েব মশাই। সে গদগদ হয়ে ছোট কর্তাকে বলল, এই দেখুন, আপনার কথায় ভাবছিলাম কর্তা। আসুন আসুন, আপনি বসুন গদিতে। আপনি থাকা মানে না প্রজাদের একটু গা গরম হবে খাজনা জমাতে, বুঝলেন তো? আমাকে না মুটে মুড়া মানে না। ইন্দ্র তো এসব করতে আসেনি, তবে চাবি এই টিকটিকির সামনে থেকে নিয়ে গেলে বাবা মশাইকে অবশ্যই খবর দিয়ে দেবে, তো একে সরাতে হবে। ইন্দ্র নায়েব মশাইকে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বসছি না হয়, আপনি যান না, একটু জলযোগ করে আসুন। সকাল থেকে তো কত কাজ করলেন। নায়েব বেশ খুশি হয়ে বলল, হ্যাঁ বলছেন কর্তা, ঠিক আছে যাই তাহলে। ইন্দ্র, তা নয় তো কি, যান যান, আপনি খেয়ে আসুন। আমি দেখছি কোন বেটা আজকে খাজনা না দেয়। নায়েব বেশ আনন্দে খেতে গেল। সকাল থেকে চা দিয়ে নাড়ি ভুড়িগুলোকে শান্ত করে রেখেছে সে। ইন্দ্র নায়েব যেতেই সোজা চলে গেল দেরাজের কাছে। বাবা মশাই আসার আগেই সব কিছু দেখতে হবে। একটার পর একটা বাক্স খুলে সেই কাঠের বাক্সের চাবি পাওয়া গেল। ইন্দ্র সরাসরি চলে গেল জমিদার আদিত্য নারায়ণের ঘরে। সেখানে গিয়ে ইন্দ্র কাছের কালো ওই পুরনো বাক্সের দিকে এগিয়ে গেল। এদিকে খেয়ে ফিরে এসে নায়েব মশাই দেখল প্রজারা অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু ছোট কর্তা নেই। খাজানজিকে জিজ্ঞাসা করতে সে বলল কর্তা চলে গেছেন। নায়েব ভাবল যে ইন্দ্র বোধহয় সত্যিই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই তো এই থাকবো বলে আবার চলেও গেল। এর দ্বারা জমিদারি সামলানো সম্ভব হবে না। নায়েব নিজের কাজে মন দিল। ইন্দ্র এদিকে কাঠের বাক্স খুলে দেখল সেখানে অনেক কাগজপত্র রাখা। হলুদ রঙের গোল করে মোড়ানো জন্মপত্রিকা, কিন্তু রূপোর মোড়কে থাকা সেই পুঁথি কোথায়? এদিক ওদিক দেখে ইন্দ্র অনেকটা নিচে একটা লাল শালু মোড়া কিছু দেখতে পেল।
সেটা ইন্দ্র হাতে তুলে নিল। কাপড় সরিয়ে ইন্দ্র দেখল একটা চকচকে রূপোর খাপ, তার ওপর সূর্য খোদাই করা, আর লেখা আছে দ্রাক্ষানি। কোনো দ্বিমত নেই, এটাই সেই পুঁথি। ওটা নিয়ে উঠে পড়বে এমন সময় কি মনে হতে তার নাম লেখা হলুদ জন্মপত্রিকাটিও নিয়ে নিল। ইন্দ্র সব কিছু আগের মতো গুছিয়ে নিয়ে বেরিয়ে এলো বাইরে। এটা পড়তে হবে মন দিয়ে, তার জন্য প্রয়োজন নিরিবিলি পরিবেশ। ইন্দ্র বাড়ির মন্দিরের দিকে এগিয়ে গেল। এ সময় পুজো করে তারিণীবাবু যান এক পাকে রান্না করে খেতে। ইন্দ্র মন্দিরের ভেতরে ঢুকে বসল পুঁথি দেখতে। কেমন যেন এই দিন মানেই শীত শীত করতে লাগলো তার। পুঁথির রূপোর মোড়ক খুলতে খুলতে যেন কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে, যা অতীতের গহ্বর থেকে এমন কিছু বের করে আনবে যেটা কল্পনার অতীত। ইন্দ্র পুঁথি বের করল। সময়ের সাথে সেটা জরাজীর্ণ অবস্থায়, তাই খুব সন্তর্পণে তার পাতা উল্টাতে হবে, না হলে সব ধুলো হয়ে যাবে এমন অবস্থায়। ইন্দ্র চমকে গেল পুঁথির ওপরে নিজের একটা তৈলচিত্র দেখে, যার নিচে লেখা আছে রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস। ইন্দ্র থরথর করে কেঁপে উঠল নিজের জন্মান্তরকে নিজের হাতের মুঠোয় নিয়ে। অনেক কিছু হঠাৎ করেই উর্মির সাথে বিয়ের পর থেকে মনে পড়েছে তার, কিন্তু সে সামলে নিয়েছে সবটা। কিন্তু এই পুঁথিতে এমন কিছু আছে যা তার বর্তমানকে প্রভাবিত করতে পারে, কিন্তু সেটা কি? পুঁথি খুলে ইন্দ্র পড়তে শুরু করলো। যেখানে প্রতি ছত্রে কোনো কলমচি লিখে গেছে শ্রুতি। রাজার সব তথ্য সে নিবন্ধিত করে গেছে। রাজন ইন্দ্রাশিস লিখে গেছেন, দেবী দ্রাক্ষানির আশীর্বাদে রুরুকে খুঁজে পাই আমি। একদন্তের বিনাশের পর রাজ্য বর্তমানে সুখেই আছে, সব কিছু খুব সুন্দর অবস্থায়। কিন্তু দীর্ঘ অশান্তি দেখে আসা এই দুটো চোখ যেন শান্তি দেখেও ভয় পায়। ঝড়ের পূর্বাভাস মনে হয় এই শান্তিকে। আমার অর্ধাঙ্গিনী হলেন একজন যোগিনী, তিনি আসলে কাপালিনী। তিনি জন্মেছেন এই সাম্রাজ্যের অভিশাপ খণ্ডন করতে। বহু স্ত্রীর এই দুই হাতে শিরচ্ছেদ করার পর শেষে উর্মিমালা এসেছেন আমার জীবনে। ভয় পাই আমি, সব কিছু তো ঠিকঠাক হয়েই গেল, এবার সে আমাকে ছেড়ে যাবে না তো? এই হারানোর ভয় খুবই কষ্ট দেয় আমাকে। আমি জানি একদিন যুগ পাল্টে যাবে এই দক্ষ সাম্রাজ্য। সময়ের বিবর্তনে সব কিছু বিবর্তিত হবে, কিন্তু থেকে যাবে দেবীর আশীর্বাদ আমার রাজ্যের ভূমির ওপর। দেবীকে উপাচার দিয়ে কে পুজো করবে জানি না, তবে আমি ওনার পুজো পদ্ধতি লিখে যাচ্ছি, যাতে এই পুঁথি যুগের পর যুগ সাহায্য করতে পারে ভক্তদের মায়ের পুজোয়। দেবীর শক্তিতে এই দক্ষ সুখ শান্তিতে থাকতে পারে। এই ভূমি একদন্তের ষড়যন্ত্রতে বহু নারী রক্তে রঞ্জিত হয়েছে। এই মাটি থেকে সেই রক্তের দোষ খণ্ডন করতে পারে একমাত্র আদ্যা শক্তি। তাই মায়ের পুজো যেন চলে। মায়ের পুজো বন্ধ হলেই যুগে যুগে ফিরবে কালো অশুভ শক্তির আধারগুলো। তারা যুগের সাথে রূপ বদলে ফেলবে, তবে তারা এক প্রকার একদন্তের মতোই নিকৃষ্ট জীব হবে। মাতৃকা আরাধনা দিয়েই একমাত্র অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা যায়। এই পুঁথিতে তার সমস্ত বিবরণ রইল। ইন্দ্র একে একে দেখল দেবী দ্রাক্ষানির পুজোর খুঁটিনাটি নিয়ম।
কিন্তু এই পুঁথির শেষের দিকই হলো আসল, যেখানে রাজন ইন্দ্রের মৃত্যুর পর এই কলমটি নিজের ভাষায় লিখে রেখে গেছে বাকি রহস্য, এবং সেটি সে যে থামে লুকিয়ে রাখছে সেটাও বলে গেছে। আর এই পুঁথি তখনই উদ্ধার হবে যখন এটার আবার প্রয়োজন হবে। হয়তো ততদিনে সব কিছু পাল্টে যেতে পারে, দেবীর পুজো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু রাজন আর রানীর মৃত্যুর পর সেই কলমচির এটাই সঠিক মনে হয়েছিল। সে যেটা লিখে গেছে তার মানে এই দাঁড়ায় যে